নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন ডক্টর স্বাতী মুখার্জি, যিনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালের অ্যানাটমি ডিপার্টমেন্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাজ ওয়েল অ্যাজ উনি একজন কনসালট্যান্ট সোনোলজিস্ট। আজ ওনার সাথে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। পক্ষান্তরে আপনাদের জানিয়ে রাখি, উনি ডাক্তারির চিকিৎসার এই পাশাপাশি, শিক্ষকতার পাশাপাশি আর একটি অন্য ধরনের কাজ, যেমন আমরা মূর্তি দেখি, আমরা মূর্তি সম্পর্কে নিজেদের সম্পর্কে বলার সময় আমরা বিভিন্ন রকম কথা বলি, ভাস্কর্য নিয়ে কথা বলি। দুই রকম কাজের সঙ্গে চিকিৎসা এবং শিল্প, এই দুই ক্ষেত্রের সঙ্গেই উনি জড়িত। এই দুটি বিষয়ের সঙ্গে সেতু বন্ধন কিভাবে হলো, কিভাবে ভাস্কর্যের সঙ্গে ওনার পরিচিতি ঘটলো, সেই নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা বলতে শুনি যে পড়াশোনা যারা করে তারা কিন্তু এই ধরনের শিল্পকর্ম থেকে অনেকখানি পিছিয়ে যায়, বা খেলাধুলা যদি ইন্টারেস্টও থাকে তাহলেও তারা পিছিয়ে যায়। কিন্তু এই দুটো কাজই সমান তালে কিভাবে সামলে যাচ্ছেন সে নিয়ে আজ আমরা জানবো, শুনবো, কথা বলবো। আজকের আমাদের বিষয় চিকিৎসা ও শিল্পের সেতু বন্ধন। স্বাতী মুখার্জি ম্যাডামকে আমাদের স্টুডিওয়ে জানায় অনেক অনেক স্বাগত। চলুন আজ আমরা অনেকখানি ওনার সঙ্গে আড্ডা দেবো, শুনবো ওনার কথা। আজকের বিষয় চিকিৎসা ও শিল্পের সেতু বন্ধন। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনা পর্বে। ডাক্তার হিসাবে আপনার যাত্রা শুরু হয়েছিল কিভাবে? এটা বলতে গেলে আমার ছোটবেলায় ফিরে যাই। আমরা 5 বোন ছিলাম। তো বাবার খুব স্বপ্ন ছিল যে সব মেয়েদেরকে বাবা খুব ভালো করে মানুষ করবেন এবং অনেক বড় জায়গায় পৌঁছে দেবেন। তো সেইভাবে ছোটবেলা থেকে পড়াশোনার জন্য মোটিভেশন পুরো আমি ফ্যামিলি থেকে পেয়েছি, মানে বাবা মা। তো পড়াশোনার দিকে মনোযোগ তো ছিলই। তো সেখান থেকে একটা, যেমন আমাদের সময়ে খুব বেশি অপশন কিছু ছিল না যে বড় হয়ে বিশেষ কিছু হব। তো ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিলাম, নিজেরও ভালো লাগতো ডাক্তারি প্রফেশনটা। তো বাবা বললো যে তুমি ডাক্তার হও বড় হয়ে। ব্যাস এইভাবে আমি চান্স পেয়ে আস্তে আস্তে পড়াশোনা করেই ডাক্তার হয়েছি আর কি। তো যেমন হয় আর কি, আর সবার মতন আমাদের সময় খুব বেশি অপশনও ছিল না। তো বাবার স্বপ্নটাকে আমি সফল করেছি, বাবা মায়ের। এই যে ডাক্তারিটা ধরুন বাবার ইন্সপিরেশনে আপনি পড়তে এলেন, পরবর্তীকালে চিকিৎসা পেশার পাশাপাশি ভাস্কর্য শিল্পে আগ্রহের সূচনা কিভাবে হলো? এটা মানে কি, আমার মানে শিল্পী সত্তাটা হয়তো ভিতরে ছিল। ছোট থেকেই আঁকতে খুবই ভালোবাসতাম বা আঁকাঝোঁকার কাজ করেছি। যেমন ধরুন আমরা ছোটোর দিকে আমার অনেকটা সময় গ্রামে কেটেছে। তো গ্রামে ধরুন পুজোর সময় বিভিন্ন রকমের আলপনা দেওয়া হয়। তো আলপনার সূত্র ধরে মানে আঁকার প্রতি, ডিজাইনের প্রতি একটা প্রচন্ড আমার আগ্রহ ছিল। তো তারপরে ছবি আঁকতাম মাঝে মাঝে। তো মানে মাঝখানে পড়াশোনা বা এইসবের জন্য হয়তো অনেকটা সময় গ্যাপ গেছে। ডাক্তারের পড়াশোনা তো অনেকটাই, তো সেসবের জন্য। তারপরে প্লাস আর একটা পরিচয় হচ্ছে আমাদের ডাক্তার হওয়ার সাথে সাথে আমরা যারা মেয়ে, তাদের সমাজের সংসারে অনেকটা কাজ করতে হয়। তো সবকিছু করে ভীষণ মনের মধ্যে একটা খিদে থাকতো যে আমি আর একটা কিছু করবো। মানে আমার জন্য মনে হতো যে আমার কিছুটা চাইছি, আমার শান্তি নেই, এরকম একটা ফিল আমার মাঝে মধ্যে মনকে তাড়া করে বেরিয়েছে। তো তখন মনে হলো যে না, ছবি আঁকতে শুরু করি। তো কিছু ছবি আঁকলাম, আঁকতে আঁকতে হঠাৎ করে মনে হচ্ছে না, ঠিক হচ্ছে না। মানে যেহেতু আমি নিজে সারাক্ষণ 2D দেখি আর কি, আমি যেহেতু আল্ট্রাসোনোগ্রাফি করি সারাদিন, বা এখন 2D দেখে এদিকে অ্যানাটমিতে 3D দেখছি, তখন একটা খুব কনফ্লিক্ট মনের মধ্যে তৈরি হতে লাগলো আর কি। ছবি আঁকছি, একেও শান্তি হচ্ছে না, পিছনটা করলে একটু ভালো হতো না ছবির, এরকম একটা ফিল হতে লাগলো। তো তখন ভাবলাম যে না, তার থেকে আমি 3D অবজেক্ট বানাবো। তো তখন পুরোপুরি আমি স্কাল্পচারের দিকে মোটিভেটেড হলাম, যেন আমাকে স্কাল্পচার বানাতে হবে আরো। তখন আমি স্কাল্পচার করতে শুরু করি আর কি। তা সেটা ওর সঙ্গে যুক্ত হওয়া প্রায় বছর 10-15 প্রায় হতে যাচ্ছে, আমি টানাই কাজ করছি আর কি। তো সেটা সম্পূর্ণ মোটিভেশন ভিতর থেকে আর কি। এই যে দুটো জগৎ, চিকিৎসা ও শিল্প, কে কিভাবে আপনি একসাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন? মানে দুটো কাজ দু রকম, মানে একটার সাথে একটা কোনো মিল নেই। আমি শুরুতেই বলছিলাম, সেটা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন? দুটোকে না আমার কাছে কখনো মানে আলাদা বলে আমি ওরকম ভাবে ভাবি না। মানে ধরুন আমি চিকিৎসা করছি, আমি আলাদা করছি, আমার নিজের ক্ষেত্রে আমার সেই ফিলটা হয় না। মানে ধরুন একটা মানুষকে যখন দেখছি, চিকিৎসা করছি তার শরীরের, সেই মুহূর্তে আমি পুরোপুরি ডাক্তারই হয়তো, হ্যাঁ, তখন আমার ওই চিকিৎসা মনের মধ্যে ওই শিল্পটা আসে না। আবার যখন আমি শিল্প করছি, তখন আমি ডাক্তারের চিন্তাটা থেকে বেরিয়ে গিয়ে তখন মনে হচ্ছে যে আচ্ছা ওইটা দেখেছি, বা আমার আশেপাশে নেচারেও প্রতিদিনই আমি অনেক কিছু দেখি। ধরুন আস্তে 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 কুকুরে খেলা করছে, সেটাও যেমন দেখি, বিড়াল খেলা করছে সেটাও দেখি। এসে যখন পেশেন্ট দেখছি তখন আমি পুরো ডাক্তার, তখন আমার মনে ওইগুলো নেই। কিন্তু যখন আমি এখান থেকে ফ্রি হলাম, বাকি সংসারে কাজ করে নিজের জন্য যখন আমি সময় বার করছি, তখন আমার মনে হচ্ছে আমার আশেপাশে তো প্রতিদিন অনেক কিছু ঘটে যায়, যেগুলোকে কিন্তু আমরা অন্যভাবে মানে মনের ভাবনাটাকে বাইরে আনতে পারি।
তো সেখান থেকে তখন আমার স্কাল্পচারের সৃষ্টি হয়। তো খুব যে আমার এই মানে পেশেন্ট রিলেটেড জিনিসটা ওখানে থাকে সেটা না। মানে তো আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটা আমি বিভিন্ন এক্সিবিশনেও ফেস করেছি। মানে অনেকজন আমাকে বলেছেন যে আপনি ডাক্তার, আপনার কাজে তো ডাক্তারই কোনো রিফ্লেকশন নেই। তো তখন আমার মানে উত্তর এটাই যে আমার হয়তো ওইটা একটা সত্তা পুরোপুরি যেটা অন্য জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই হয়তো এই কাজটা আমি শুরু করেছি। যে একটা মানুষের অসুস্থতাকে আমি কখনোই মানে বিমূর্ত ভাবে একটা স্কাল্পচার করতে পারবো না। তখন হয়তো আমার ডাক্তার সত্তাটাই আগে বেরিয়ে আসবে, না মানুষটাকে আমি আগে সেবা করে সুস্থ করবো, হ্যাঁ, তারপরে আমি স্কাল্পচার করবো। স্কাল্পচারের ক্ষেত্রে ধরুন মানে আমি এমনি উদাহরণ হিসেবে বলছি, একজন মানুষ ধরুন ছোট থেকে আস্তে আস্তে মানে যুবতী হলো বা যুবক হলো, তারপরে সে বুড়ো হয়, তার চেহারাটা ভেঙে যায়, আস্তে আস্তে সুন্দর আসে থাকে না। কিন্তু একটা স্কাল্পচারকে আমি যে মুহূর্তে ধরে রাখবো সে সেই মুহূর্তেই স্থির, সে কিন্তু আর বুড়ো হয় না, তো সে সুন্দর থাকে। তো আমি তো এই জন্য মানুষের অসুস্থতার রূপটাকে নিয়ে কখনোই আমি স্কাল্পচার ভাবতে পারিনি আর কি। তাকে সুস্থ করবো ওটা একটা ডাক্তারি সত্তাটাই প্রধান, আর স্কাল্পচারটা অন্য মানে অন্য হৃদয় থেকে আসে, নেচার আশেপাশে এসব থেকে। প্রথম যে কাজটি করেছিলেন সেটার পিছনে অনুপ্রেরণা কি ছিল? অনুপ্রেরণা মানে আমি যেটা প্রথমেই বললাম যে ছবি আঁকতে আঁকতে আমি একটা সময় মনে হলো যে আমি আটকে যাচ্ছি, আমার পিছনটা দরকার, আমি আরেকটু কালার করবো, ভলিউম আসুক জিনিসটায়। তো সেখান থেকে কাজ শুরু করলাম। তো তখন আমি নিজের মতন করে মাটি মেখে কাজ শুরু করেছি। তো দেখুন আর্ট তো কেউ কাউকে শেখায় না, কিন্তু আর্টেরও কিছু টেকনিক্যাল জিনিস থাকে, যে মাটিটাকে ঠিক কোনভাবে মাখলে মাটিটা সুন্দর হয় সেই জায়গার একটা টেকনিক্যাল ব্যাপার থাকে। তো প্রথম দিকে আমি কিছু কাজ করেছি, জাস্ট মাটি মেখে শুরু করলাম, সেগুলো হয়তো আমার কাছে এখন ছবি নেই। তো তারপরে আমি মানে প্রফেশনালি একদম শিখতে শুরু করলাম আর কি। কলা যেহেতু বিশ্বভারতীতে এখানে থাকি আমরা শান্তিনিকেতনে, কলা ভবনের মানুষজনের খুব কাছাকাছি থেকে তাদের কাছেই শিখতে শুরু করি টেকনিক্যাল মানে পার্টগুলো, যে মাটি কতটা মাখার পরে কাজটা হবে, বা সেখান থেকে কিভাবে ব্রোঞ্জে ট্রান্সফার হয়, বা কি করে অন্য মিডিয়ামে করা যায় ইত্যাদি শিখে যে কাজগুলো শিখতে শুরু করেছি, তার প্রথম কাজটা আমার কাছে আছে, আমি হয়তো শেয়ার করে দেবো সেটা। আচ্ছা, চিকিৎসক হিসাবে কাজ করতে শিল্প চর্চাকে আপনাকে কিভাবে মানসিক প্রশান্তি দেয়? মানে দুটো কাজের ডাইমেনশন পুরোপুরি আলাদা। এবার অনেক সময় হয় না যে আমি কাজ করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি, কারণ দৈনন্দিন একটা রুটিন ওয়ার্কের মধ্যে থাকি, এরপর যখন আমি শিল্পকর্মের মধ্যে আসি সেটা কি মানসিক প্রশান্তি তো একটা পাওয়া যায়, সেইটা একটু আমাদের সঙ্গে আলোচনা বলি। দেখুন আমি মানে যদিও ডাক্তার, তবু আমি বলবো যে শুধু ডাক্তার বলে না, প্রত্যেক চাকরিতেই প্রত্যেক প্রফেশনেই আছে যে বোর লাগে, মানে একই কাজ রোজ করছি। হয়তো আমার সাধারণ মানুষ শুনে বলবেন যে আপনি ডাক্তার হয়ে বোর বলছেন, কিন্তু আলটিমেট আমাদের কি হয় যে একই রোগ দেখছি, একই জিনিস ওষুধ লিখছি বা একই ধরনের প্রেসক্রিপশন করছি, একটা সময় না খুব বোরিং লাগে, খুব মানে কাজটা ভালো লাগে না, মানে বাড়ি ফেরার পরে খুব মানে মাথাটা সত্যিই খুব খারাপ লাগে। আর যেদিনকে ধরুন খুব বাজে পেশেন্ট দেখলাম, কোনো পেশেন্ট সত্যি অকারণে মানে খারাপ হয়ে গেছে, মন খারাপ একটা প্রচন্ড ভাবে থাকে, এবং মন খারাপটা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু আমি কাজগুলো শুরু করেছি। তো যখন আমি এইভাবে যখন খুব মন খারাপ নিয়ে ধরুন বসলাম কাজ করতে, খুব হয়তো টায়ার্ড, মানে করবো কাজটা মাটি নিয়ে, মানে মাটিগুলো নিয়ে বসে আছি সামনে ভাবছি, অদ্ভুত ব্যাপার, যখন আমি করতে শুরু করি তখন কিন্তু ওই টায়ার্ডনেসটা আস্তে আস্তে চলে যায়, বা মন খারাপটা থেকেও আমি বেরিয়ে আসতে পারি। তখন আমার খেয়ালও থাকে না যে রাত্রে কখন 12টা বেজে গেছে, মানে মেনলি আমি সন্ধ্যের দিকটা কাজ করি, 8টা সাড়ে 8টার পর 12টা 1টা বেজে গেছে, হয়তো খেয়ালও থাকে না, আমি কাজ করেই যাচ্ছি, হ্যাঁ, কিন্তু একটা অদ্ভুত কামনেস নিয়ে আমি শুতে আসি। আমার কোনোদিন তার জন্য আলাদা করে আমার মেন্টাল কামনেসের জন্য ওষুধও খেতে হয় না, কিছু করতে হয় না, মানে যারা খুব মনোটোনাস কাজ করে, বা আজকের দিনে সবারই একটা বিজি লাইফ এবং সোশ্যাল মিডিয়াতেও অনেকখানি মানুষকে একটা অন্যরকম এনগেজমেন্ট দুনিয়া এনে দিয়েছে। তো সেই জায়গা থেকে কি আপনি কোনো অংশে কাউকে সাজেশন দিতে চান যে কোন ধরনের সুকুমার বৃত্তির সঙ্গে মানুষকে যুক্ত থাকা উচিত? হ্যাঁ, একদম আমি এটা বলবো, মানে প্রত্যেক মানুষেরই উচিত যে নিজের মানে যে কাজ তার বাইরে যদি একটা অন্য কোনো কাজ সুকুমার, এই ধরুন গান করলো, কেউ নাটক করলো, কেউ আবৃত্তি করে, কেউ এই ছবি আঁকে, কেউ স্কাল্পচার করে, এই যে কাজগুলো না মানুষের ক্রিয়েটিভিটিকে বাড়ায়। তাতে করে কি হবে, মানুষের যে ওই যে বোরিং লাগা ওটা যেমন চলে যায়, মানুষের মনটা ভালো থাকে। আমি বলবো যে আমি মানে এটাও বলবো যে মানুষের ধরুন একটা অনেকে দেখুন ব্যথা, মন খারাপ, শরীর খারাপ, এই জিনিসগুলো থেকেও কিন্তু বেরিয়ে আসা যায় যখন একটা তুমি ক্রিয়েটিভ কাজ কিছু করবে। হ্যাঁ, যেমন গান একটা খুব ভালো একটা জিনিস, মানুষকে যেটা ভালো রাখতে পারে, বা এইসব কাজগুলো এখন দেখুন এই যে কম্পিউটার না আমাদের অনেক কাজ করে দেয়, সোশ্যাল মিডিয়া আমাদের অনেক কিছু করে দেয়, সেখান থেকে আমাদের ব্রেনগুলো না আস্তে আস্তে মনে হয় যেন অ্যাক্টিভিটিগুলো কমে আসছে। তো সেখান থেকে যদি ক্রিয়েটিভ কাজ কিছু করা হয়, যে কাজটা আমি রোজ করি সেটা আমি হ্যাবিচুয়েটেড, যে ধরুন রোজ মাঠে 1 কিলোমিটার হাঁটছে তার শরীর ওটাতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু যখন তুমি অন্য কিছু করবে যে ক্রিয়েটিভ কিছু, তোমার ব্রেনের সেলগুলো কিন্তু আস্তে আস্তে আর ওই জায়গাগুলো অ্যাক্টিভ হবে, তাতে করে আমার যে ভুলে যাওয়ার অসুখ বলুন অনেক কিছু থেকে কিন্তু উপকার পাওয়া যায়, মানে ডিমেনশিয়া বা এইসবগুলো থেকে উপকার হয়।
একজন রোগীর চিকিৎসা হুম। আর একটি মূর্তি গড়া, এই দুই ক্ষেত্রেই হচ্ছে মানুষ গড়া, তাই তো? আপনি এই দুটোর তুলনা কিভাবে করছেন? তুলনা মানে যদি তুলনাই বলি তাহলে বলবো যে যখন আমি ডাক্তারি করি তখন আমি রুগীর চিকিৎসা করে তার শরীরের ভেঙে যাওয়াটাকে ঠিক করছি, ভেঙে যাওয়া শরীরটাকে সুন্দর করছি। মূর্তির ক্ষেত্রেও তাই, ধরুন একটা মাটির জিনিসকে জীবন্ত করে তুলছি, দুটো তো একই একই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। হ্যাঁ, একদম। সমাজে একজন চিকিৎসক শিল্পীর উপস্থিতি মানুষকে কি বার্তা দেয় বলে মনে করেন? আমি আলাদা করে এটা কখনো ভাবিনি যে এটা কোনো আমি বার্তা দিতে চাই সমাজকে, মানে প্রথমত শুরু করেছি নিজের ভালো লাগা থেকেই কাজটা শুরু করেছি, সেটা 100 বার। তবে আমি এটা বলবো যে জীবনের কোনো কিছু না একদিকে গতি, মানে একমাত্রিক নয়। মানে যদি কেউ ডাক্তার হয়েছে আমি, বা কেউ ইঞ্জিনিয়ার, বা কেউ অঙ্কের লোক বলে যে সে শিল্প বোঝে না বা শিল্প করতে পারবে না, এটা কিন্তু নয়। এটুকু আমি বার্তা দিতেই পারি, মানে আপনি একটা জীবনকে অনেক দিকে ভাবতে পারেন, জীবন কখনো থেমে থাকে না, তো এগিয়ে চলাই যায়। আমি এই পথে চলেছি মানে এই পথে যেতে পারবো না এরকম কিছু নয়। সবাই বহুমাত্রিক ভাবেই জীবনটাকে তুমি ভাবতে পারো। তুমি আজকে আমার বয়স হয়ে গেছে আমি আর কিছু শুরু করবো না এরকমও নয়, মানে ছোটবেলায় হয়নি ঠিক আছে, তুমি এখন শুরু করো, এখন জীবনকে নতুন করে বাঁচতে শেখো। নিজের কাজটা তো আছে, ওটা তো আমাদেরকে করতেই হবে। পেশা ধরুন পেশাই না, আর নেশা একটা জিনিস, তো নেশা থেকে যদি কেউ ভালো থাকে তো নেশার দিকটাতে তুমি চালু করতে পারবে সুন্দরভাবে। জীবন একমাত্রিক নয়, এটুকু আমার নিজের উপলব্ধি আর কি বড় হয়ে। আপনার শিল্পকর্মে মানবদেহ বা মানুষের আবেগ কিভাবে প্রতিফলিত হয়? মানুষের মানব দেহকে হয়তো আমি ডিরেক্টলি কখনো এখন পোর্ট্রে করি না, খুব কমই আমি পোর্ট্রে করি, কিন্তু আবেগকে পোর্ট্রে করি মেনলি। মানুষের মনের যে ভালো লাগা, ধরুন আমি যখন আসছি রাস্তায় হয়তো দেখলাম খুব সুন্দর পদ্মপাতার গাছগুলো জড়িয়ে পড়িয়ে পদ্মপাতা হয়ে রয়েছে, তখন আমার দেখো মানে এটাও তো একটা নেচারের বিউটি, কোনো পাতাটা শুকিয়ে গেছে কোনো পাতাটা এ গেছে, এই যে আমার ভালো লাগার যে আবেগটা আমার মতন অনেকেরই লাগছে, সেও করে তুলছে। হ্যাঁ, তারপরে ধরুন অনেক মানে রাস্তায় ছোট ছোট বাচ্চা কুকুরগুলো খেলে বেড়াচ্ছে, তাদের দেখে যে কি ভালো লাগে জিনিসটা দেখে। হ্যাঁ, হয়তো আমরা গাড়ি থেকে নেমে গিয়ে অনেক সময় আদরও করি রাস্তার কুকুরকে, যে সেটাও তো একটা ভালো লাগা, তো সেটা তো একটা আবেগ। সেই আবেগটাকে আমি নিশ্চয়ই ফুটিয়ে তুলি কাজের মধ্যে দিয়ে। মানব দেহকে আমি কখনো ডাইরেক্টলি এখনো পোর্ট্রে করি না, সেটা করাই যায়, বাট আমি কখনো করি না ওইটা। আমার কাজের মধ্যে আমি সাধারণত নেচার এবং আশেপাশের জিনিসকে নিয়েই বেশি মূলত কাজ করি, ওটা আমার বেশি মনের আবেগটা, আমার কাছে আবেগটা ইম্পর্টেন্ট, ভালো লাগা। এই আমি আরেকটা প্রশ্ন জানতে চাইছি, তরুণ প্রজন্ম যারা চিকিৎসা বা শিল্পের মধ্যে দ্বিধায় ভোগে তাদের জন্য আপনি কি উপদেশ দেবেন? ওই যে কথাটা আমি আগে বললাম সেটাই বলবো, হয়তো যে জীবন কখনো একমাত্রিক নয়, আর সেক্ষেত্রে সবার আগে যেটা করা উচিত যে তুমি মনের কথা শোনো, তুমি নিজে কি চাইছো। হ্যাঁ, তোমাকে নিজেকে সিলেক্ট করতে হবে, এই সিলেকশনটা কেউ করে দেবে না যে আমার তুমি এটা করো। পেশার জন্য দেখুন বাবা মা হয়তো একটা আমাদের গাইড করেছে ছোটবেলায় যে তুমি এটা করলে তোমার ভালো হবে, সেই সময় গাইডেন্স দরকার ছিল, তুমি পেশা তো বেছে নিয়েছো, এইবার তোমার মনের খিদে মেটানোর জন্য তুমি কি করবে সেটা তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। এবং তোমার হৃদয় যদি বলে না তুমি এটা করো, তুমি এটা করে ফেলো, এটা করো, হৃদয়ের কথা মন দিয়ে শুনে তুমি নিজেকে বেছে নাও, জীবনকে তুমি যেভাবে চালাবে জীবন সেভাবেই চলবে, এটাই আমার কাছে বক্তব্য আর কি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে আপনার শিল্প ও চিকিৎসা এই দুই ক্ষেত্র নিয়ে কি নতুন পরিকল্পনা আপনি করেছেন? হ্যাঁ, দুটোকে দেখুন আমি কম্বাইন করবো এরকম কখনো মানে আমার নয়, তবে আমি যেমন চিকিৎসা ক্ষেত্রে ধরুন আমি যেরকম ভাবে এগিয়ে চলছি হয়তো সেটাকেই করব। তবে একটাই মনে হয়, যেহেতু আমি নিজে ভালো লাগা খুঁজে পেয়েছি, মানে বোরিংনেস বা হতাশা বলুন সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, হয়তো আমার এটা মনে হবে যে যারা ধরুন মানসিক কষ্টে ভুগছে বা বিভিন্ন অসুখ থেকেও মানুষের মানসিক কষ্ট কিন্তু শুরু হয়, ধরুন ক্রনিক ডিজিজে যারা ভোগে, হ্যাঁ বিভিন্ন রিউমাটয়েড ডিজিজ গুলোতে ভোগে বা এসএলই বা যারা অনেক ক্রনিক ডিজিজে ভুগছে, তারা যদি বিভিন্নভাবে আর্টের সঙ্গে যুক্ত হয় তো তাদের মন ভালো রাখার ক্ষেত্রে না অনেকটা সহায়ক হবে এই কাজটা, এটা আমি মনে করি। তো সেরকম যদি কোনো জায়গায় আমরা মানে ভবিষ্যতে যুক্ত হতে পারি, যেখানে মানুষকে চিকিৎসার পাশাপাশি একটু মানুষের মনের কথা ভেবে এই ধরনের কিছু কাজ করতে পারবো, সেটাকে আমার একটা পরিকল্পনা আছে, যদি ভবিষ্যতে কোথাও করতে পারি তো করবো আমি, তো এটা আমার ইচ্ছা আছে। আর স্কাল্পচারের ক্ষেত্রে যদি বলেন, আমি স্কাল্পচারটা আমি যেভাবে কাজ করে চলেছি, আমি যতদিন পারবো আমি ততদিন আমি কাজটা করেই যাবো আর কি, যাতে আমার কাজটা আরো অনেকজনের কাছে পৌঁছাতে পারি কাজটা। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আমরা অনেক কিছু জানলাম যে একটা মানুষ, যে আমরা কথায় বলে থাকি যে রাঁধে সে চুলো বাঁধে, তো এই যে
জিনিসটাকে বহাল তবিতে সুন্দর করে নিয়ে যাওয়া, আপনি একটা যথেষ্ট বিজি শিডিউলের মধ্যে থেকেও আপনার প্যাশন, ছোট থেকে ভেবেছিলেন যে আমি ছবি আঁকবো বা কিছু করব, সেটাকে বজায় রেখেছেন। এবং আপনার নেক্সট যে কাজ যদি আমরা তো দেখতে যাই, সেটা আমরা কিভাবে দেখব, বা আপনার সঙ্গে যদি আপনার কাজ যদি কিছু দেখতে যেতে চাই, তাহলে কিভাবে যোগাযোগ করবো? আমার মানে কাজ দেখতে গেলে বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে থাকি। কলকাতায় যেমন ধরুন একাডেমি অফ ফাইন আর্টসে হয়, বা চারুবাসনা যেটা যোগেন চৌধুরীর আমাদের এটা আছে, বিভিন্ন জায়গায় আমরা করি। বিভিন্ন জায়গায় আমার কাজের, বোম্বে বলুন বা দেশের বিভিন্ন জায়গাতেই হয়, ইন্দোর, ভোপাল এগুলোতে হয়ে থাকে। এর বাইরেও যদি কেউ আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করেন, আমি নিশ্চয়ই, আমার বাড়িতে সমস্ত কাজই থাকে, আমি দেখাতে পারবো। আমার সঙ্গে যোগাযোগ করে আসলে আমি দেখাতে, আমি শান্তিনিকেতনেই থাকি, কাজেই কোনো অসুবিধা নেই। আপনারা শুনলেন চিকিৎসা ও শিল্পের সেতু বন্ধন, আজকের আমাদের বিশেষ আলোচনা ছিল। আমাদের সঙ্গে পেয়েছিলাম চিকিৎসক শিল্পী ডক্টর স্বাতী মুখার্জিকে। আশা করি সকলের এই অনুষ্ঠানটি ভালো লাগলো। আর আমরা পজিটিভিটিকে নিয়ে যখন এগিয়ে যাচ্ছি, তখন বিভিন্ন ধরনের ভালো লাগা নিয়েই আজ আমরা কথা বললাম। যার যেটা ভালো লাগবে, ডক্টর স্বাতীর সাথে আমরা কথা বলে এটাই বুঝলাম যে নিজের কাজ সেটা আপনাকে জীবিকা দিল, একটা উপার্জনের জায়গা দিল, কিন্তু তার পাশাপাশি যেটা আপনাকে ভালো লাগছে, এটা আপনার মনকে আনন্দ দিচ্ছে, নিজেকে সতেজ থাকতে, সবুজ থাকতে, অন্য পাশাপাশি একটা অন্য রকম সুকুমার বৃত্তি নিজের জীবনে নিয়ে আসুন এবং পজিটিভ ভাইবসের সঙ্গে থাকুন। এই ধরনের পজিটিভ বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের সঙ্গে সংযুক্ত হন, আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন, একই সাথে আমাদের কেবল টিভির মধ্য দিয়ে পজিটিভ বার্তা চ্যানেলটি দেখতে কিন্তু ভুলবেন না। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার। নমস্কার।